ফিলে আজ আপনি শুনছেন জর্জ অরওয়েলের লেখা 1984। এক সময় এই বইটিকে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ এই বই মানুষকে এমন কিছু শেখায় যা ক্ষমতাবানরা চায় না সবাই জানুক। এটা শেখায় কিভাবে সরকার সত্য বদলায়, কিভাবে ইতিহাস নতুন করে লেখা হয়, কিভাবে ভয়কে ব্যবহার করে ভালোবাসা তৈরি করা হয়, আর কিভাবে মানুষ ধীরে ধীরে বুঝতেই পারে না যে সে নিজের মতো ভাবছে না। ভাবুন, আপনি যেভাবে ভাবছেন সেটাও যদি আপনার নিজের না হয়, আপনার ভয়, আপনার বিশ্বাস, আপনি কাকে ঘৃণা করবেন, কাকে ভালোবাসবেন, এসব যদি অদৃশ্যভাবে ঠিক করে দেয় অন্য কেউ। আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু যদি আমাদের মনটাই নিয়ন্ত্রণ করা হয়, যদি এই পৃথিবীটা চলে এমন এক ব্যবস্থায় যেখানে শাসক আপনার শরীরকে নয়, আপনার চিন্তা, আপনার বিশ্বাস, এমনকি আপনার বাস্তবতাকেই নিয়ন্ত্রণ করে, তাহলে স্বাধীনতার অর্থই বা কি থাকে? চলুন সেই পৃথিবীতে প্রবেশ করা যাক। এপ্রিল মাসের ঠান্ডা শুষ্ক একদিন, ঘড়িতে 13টা বাজছে। এই একটি মাত্র অস্বাভাবিক সংখ্যায় যেন বোঝাতে যথেষ্ট এটা স্বাভাবিক পৃথিবী নয়। এখানে সময়ও আলাদা নিয়মে চলে, ভাষা আলাদা, সত্য আলাদা, আর মানুষের জীবন সেটাও যেন নিজের নয়, কারো নজরদারির ভেতর ধার করে বেঁচে থাকা। একটি ভাঙাচোরা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, উইনস্টন স্মিথ। বয়স 39-এর কাছাকাছি, শরীর পাতলা, মুখে ক্লান্তির ছাপ, চোখে চিরস্থায়ী সতর্কতা। হাঁটার সময় তার পায়ের ভ্যারিকোজ আলসারের যন্ত্রণা তাকে মনে করিয়ে দেয় এই শরীরও তার পুরোপুরি নিজের নয়, এটাও যেন কষ্ট সহ্য করার জন্য বানানো। বিল্ডিংটির নাম ভিক্টরি ম্যানসনস। নামের মধ্যে বিজয়ের গন্ধ, কিন্তু ভেতরে প্রবেশ করলেই নাকে লাগে সেদ্ধ বাঁধাকপি আর পুরনো কার্পেটের গুমোট গন্ধ। লিফট সাধারণত কাজ করে না, সিঁড়ির দেওয়াল খসে পড়ছে, আলো স্ম্লান। এই ধ্বংসস্তূপেই মানুষ থাকে, বাঁচে, বুড়ো হয়, আর ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা হয়ে যায়। দেওয়ালে ঝোলানো একটি বিশাল পোস্টার উইনস্টনের চোখে পড়ে। গোপওয়ালা এক কঠোর মুখ, গভীর চোখ দুটো যেন সরাসরি তাকিয়ে আছে তার ভেতরের চিন্তার দিকে। পোস্টারের নিচে মোটা অক্ষরে লেখা, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। এটা শুধু স্লোগান নয়, এটা এই সমাজের কেন্দ্রবিন্দু। এখানে শাসক শুধু আইন দিয়ে শাসন করে না, সে মানুষের মাথার ভেতর ঢুকে বসে থাকে। উইনস্টনের ফ্ল্যাটে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো টেলিস্ক্রিন। এটা টেলিভিশনের মতো দেখতে, কিন্তু এর কাজ একমুখী নয়। সরকার এখান থেকে নির্দেশ দেয়, খবর দেয়, ব্যায়াম শেখায়, দেশপ্রেম শেখায়, কিন্তু একই সঙ্গে এটা দেখে, শোনে, পর্যবেক্ষণ করে। আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, মুখের ভাব কেমন, খুব নিচু গলায় কিছু বললেন কিনা, সবই ধরা পড়ে। এটাকে পুরোপুরি বন্ধ করার উপায় নেই, মানে নিজের ঘরেও আপনি একা নন। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ খুন নয়, চুরি নয়, এমনকি প্রকাশ্য বিদ্রোহও নয়। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো ভুল চিন্তা। এর নাম থট ক্রাইম, চিন্তার অপরাধ। আপনি যদি মনে মনে ভাবেন যে সরকার ভুল, আপনি যদি সন্দেহ করেন, আপনি যদি সত্য খুঁজতে চান, তাহলেই আপনি বিপদে, কারণ এখানে বিশ্বাস করা বাধ্যতামূলক আর সন্দেহ করা অপরাধ। উইনস্টন কাজ করেন মিনিস্ট্রি অব ট্রুথে, সত্য মন্ত্রণালয়। নাম শুনে মনে হয় এখানে সত্য সংরক্ষণ করা হয়, বাস্তবে এখানে সত্য বানানো হয়। পুরনো খবর, পুরনো বক্তৃতা, পুরনো পরিসংখ্যান সবসময় বদলানো হয়, যাতে সরকার কখনো ভুল না হয়। গতকাল যা সত্য ছিল আজ তা মিথ্যা হতে পারে, আর যা হচ্ছে বলা হচ্ছে সেটাই চিরকালীন সত্য। এটাই নিয়ম। উইনস্টনের কাজ হলো পুরনো সংবাদপত্র নিয়ে সেগুলো সংশোধন করা। যদি কোনো রিপোর্টে বলা হয়ে থাকে যে উৎপাদন বাড়বে কিন্তু বাস্তবে কমে যায়, তাহলে রিপোর্ট বদলে দেওয়া হয়, যেন সরকার আগেই ঠিক সংখ্যাই বলেছিল। ভুলটা মুছে ফেলা হয় আর নতুন সত্য বসানো হয়। পুরনো কাগজ ফেলা হয় মেমোরি হলে, একটি বিশেষ নালীর মতো গর্তে, যেখান দিয়ে কাগজ চলে যায় আগুনে। কাগজ পুড়ে যায়, আর তার সঙ্গে পুড়ে যায় ইতিহাস। এইভাবে ধীরে ধীরে মানুষ নিজের স্মৃতিকেও সন্দেহ করতে শেখে। আপনি ভাবলেন হয়তো আগে খাবার ভালো ছিল, কিন্তু কোনো প্রমাণ নেই। আপনি মনে করলেন হয়তো যুদ্ধ সব সময় ছিল না, কিন্তু খবর বলছে সব সময়ই ছিল।
যখন চারপাশের সবকিছু আপনার স্মৃতির বিরুদ্ধে যায়, তখন একসময় আপনি নিজেকেই ভুল ভাবতে শুরু করেন। সমাজের ওপর আরেকটি ভয়ঙ্কর চাপ হল থট পুলিশ। এরা প্রকাশ্যে ঘোরে না, ইউনিফর্ম পরে না, কিন্তু সবাই জানে ওরা আছে। কেউ যদি সন্দেহজনক হয়, যদি মুখে অসন্তোষ ফুটে ওঠে, যদি আচরণের সামান্য বিচ্যুতি দেখা যায়, হঠাৎ একদিন সে মানুষটা উধাও হয়ে যায়। কোনো বিচার নেই, কোনো ঘোষণা নেই, যেন সে কোনোদিন ছিলই না। শিশুরাও এখানে নিরাপদ নয়, বরং তারা বিপজ্জনক। তাদের ছোটবেলা থেকেই শেখানো হয় কিভাবে সরকারের প্রতি অন্ধ আনুগত্য দেখাতে হয়। মা বাবা কিছু ভুল বললে রিপোর্ট করতে হবে। ফলে পরিবারও আর আশ্রয় নয়, সেটাও নজরদারির অংশ। এই চাপের ভেতরে উইনস্টনের মধ্যে একটা ছোট জেদি অংশ বেঁচে আছে। সে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তার মনে হয় কিছু তো একটা ভুল আছে, কিন্তু সমস্যা হলো তার কাছে প্রমাণ নেই, শুধু অস্পষ্ট স্মৃতি, অস্বস্তি আর এক ধরনের মানসিক ক্ষুধা, সত্য জানার ক্ষুধা। একদিন সে এক পুরনো জিনিসের দোকান থেকে একটি ডায়েরি কিনে ফেলে। কাজটা আইন বিরুদ্ধ। ব্যক্তিগত লেখা মানে ব্যক্তিগত চিন্তা, আর ব্যক্তিগত চিন্তা মানেই সম্ভাব্য বিদ্রোহ। তবু সে ডায়েরিটা লুকিয়ে বাড়ি নিয়ে আসে। টেলিস্ক্রিনের সরাসরি নজর এড়িয়ে ঘরের এক কোণে বসে। তার হাত কাঁপে। সে জানে এটা করলে তার মৃত্যু প্রায় নিশ্চিত। অনেকক্ষণ কিছু লিখতে পারে না। তারপর হঠাৎ তার ভেতরের জমে থাকা ক্ষোভ, ভয়, ঘৃণা, অসহায়তা সব একসঙ্গে বিস্ফোরিত হয়। সে লিখে ফেলে, ডাউন উইথ বিগ ব্রাদার। লেখার পরই তার বুক ধরফর করতে থাকে। সে বুঝতে পারে এই কয়েকটা শব্দই তার ভাগ্য সিল করে দিয়েছে, এবং এখন সে শুধু একজন সাধারণ নাগরিক নয়, সে মানসিকভাবে বিদ্রোহী। এই মুহূর্তটাই আসলে তার আসল জন্ম। বাইরে থেকে সে আগের মতোই একজন কর্মচারী, একজন ভীত নাগরিক, কিন্তু ভেতরে সে এমন এক পথে পা দিয়েছে যেখান থেকে ফেরার পথ নেই। কারণ এই পৃথিবীতে ভাবা মানেই বিপদ, আর সত্য খোঁজা মানেই আত্মবিনাশের দিকে হাঁটা। উইনস্টন স্মিথ ডায়েরির পাতায় সেই ভয়ঙ্কর বাক্যটি লেখার পর থেকে আর আগের মানুষটি নেই। বাইরে থেকে সবকিছু একই রকম, একই ধূসর আকাশ, একই বাজে খাবার, একই টেলিস্ক্রিনের ধাতব কণ্ঠস্বর, একই অফিসের কাজ, কিন্তু তার ভেতরে অদৃশ্য এক পরিবর্তন ঘটে গেছে। আগে সে শুধু অসন্তুষ্ট ছিল, এখন সে সচেতন। আগে সে ভয় পেত, এখন সে জানে সে ভয় পায়। এই সচেতনতাই তাকে আরও বিপজ্জনক করে তুলেছে। সরকারের চোখে যেমন, নিজের মনেও তেমন। সকালের শুরুটা হয় বাধ্যতামূলক ব্যায়াম দিয়ে। টেলিস্ক্রিন থেকে এক নারী কণ্ঠ আদেশ দেয়, হাত তুলুন, ঝুঁকুন, পা ছড়ান। শত শত মানুষ একসঙ্গে নাড়াচাড়া করছে, যেন কোনো বিশাল যন্ত্রের ছোট ছোট অংশ। উইনস্টনের শরীর সহযোগিতা করতে চায় না। পায়ের ব্যথা, ক্লান্তি, অবসাদ সব মিলিয়ে সে তাল রাখতে পারে না। টেলিস্ক্রিনের চোখ তাকে লক্ষ্য করে। কণ্ঠস্বর হঠাৎ কঠোর হয়ে ওঠে, যেন পর্দার ওপাশের মানুষটি তার ঘরের ভেতর দাঁড়িয়ে আছে। এই সামান্য ব্যর্থতাও সন্দেহের কারণ হতে পারে। এই ভয়ে তার বুক কেঁপে ওঠে। এখানে শারীরিক দুর্বলতাও যেন রাজনৈতিক অপরাধের ইঙ্গিত। অফিসে যাওয়ার পথে উইনস্টন ভিড়ের মধ্যে হাঁটে, কিন্তু একাকিত্ব তাকে ঘিরে রাখে। চারপাশে মানুষের মুখ, নিস্তেজ, যান্ত্রিক, সাবধানে নিয়ন্ত্রিত। কেউ বেশি কথা বলে না, কেউ চোখে চোখ রাখে না, যেন প্রত্যেকেই জানে অন্যজন হতে পারে সম্ভাব্য গুপ্তচর। এই সমাজে বন্ধুত্ব সন্দেহের বিষয়। হাসিও হিসেব করে দিতে হয়। মিনিস্ট্রি অব ট্রুথের বিশাল ভবনটি দূর থেকে চকচকে আর শক্তিশালী দেখায়। ভেতরে ঢুকলেই বোঝা যায় এখানে কাজ হয় শব্দ দিয়ে, বাক্য দিয়ে, ইতিহাস দিয়ে। উইনস্টন বসে পড়ে তার কিউবিকলের মতো ছোট জায়গায়। সামনে পুরনো খবরের কপি, নির্দেশনামা, সংশোধনের আদেশ। আজ তার কাজ একজন অব্যক্ত ব্যক্তিকে ইতিহাস থেকে মুছে ফেলা। মানুষটি একসময় গুরুত্বপূর্ণ ছিল, বক্তৃতা দিয়েছিল, প্রশংসা পেয়েছিল। এখন সে রাষ্ট্রদ্রোহী ঘোষিত, মানে সে কোনোদিন ছিলই না। উইনস্টন ধৈর্য নিয়ে তার সব উল্লেখ মুছে দেয়, বদলে নতুন একজন কাল্পনিক বীরের নাম বসায়। কয়েক মিনিটের মধ্যে একজন মানুষ বাস্তবতা থেকে মুছে যায়, আর একজন অস্তিত্বহীন মানুষ ইতিহাসে জন্ম নেয়। কাজটা সে নিখুঁতভাবে করে, কারণ সে দক্ষ। কিন্তু কাজ শেষ হওয়ার পর তার ভেতরে এক শূন্যতা তৈরি হয়। সে বুঝতে পারে
সে শুধু মিথ্যা লিখছে না, সে মানুষের অস্তিত্ব খুন করছে। এই সময়েই তার নজর পড়ে এক তরুণীর দিকে। কালো চুল, তীক্ষ্ণ চোখ, শরীরে যুব শক্তির দৃঢ়তা। সে ফিকশন ডিপার্টমেন্টে কাজ করে। তার কোমরে বাঁধা লাল ফিতা, অ্যান্টি সেক্স লীগের চিহ্ন। বাহ্যিকভাবে সে আদর্শ পার্টি সদস্যের মতো, কঠোর, অনুগত, নিয়ম মাফিক। কিন্তু উইনস্টনের মনে অদ্ভুত এক অস্বস্তি জাগে। মেয়েটি কি তাকে নজর রাখছে? সে কি থট পুলিশের সদস্য, নাকি এটা শুধু তার নিজের ভয়ের সৃষ্টি? এই সন্দেহ তাকে তাড়িয়ে বেড়ায়। এই পৃথিবীতে মানুষ অন্য মানুষের দিকে স্বাভাবিক কৌতূহল নিয়ে তাকাতে পারে না। প্রতিটি দৃষ্টি বিশ্লেষণ করতে হয়। কেউ যদি একটু বেশি সময় তাকায়, সেটা ইঙ্গিত হতে পারে। কেউ যদি হালকা হাসে, তাও হয়তো ফাঁদ। ফলে স্বাভাবিক মানবিক সম্পর্কের জায়গায় আসে অবিশ্বাস আর মানসিক একাকিত্ব। উইনস্টনের ভেতরে ধীরে ধীরে একটা ধারণা গড়ে ওঠে। হয়তো সাধারণ মানুষ যারা পার্টির সদস্য নয়, সেই প্রলোড়া তাদের মধ্যেই আশা আছে। তারা সংখ্যায় বেশি, তাদের ওপর নজরদারি কম। কিন্তু সমস্যা হলো, তারা রাজনৈতিকভাবে অচেতন। তারা ছোট ছোট সমস্যা, ছোট ছোট আনন্দ, ঝগড়া, গান, লটারির গুজব, এইসব নিয়েই ব্যস্ত। তাদের মধ্যে শক্তি আছে, কিন্তু সেই শক্তি সংগঠিত নয়। একদিন অফিস ক্যান্টিনে বসে উইনস্টন পার্সনাস নামে এক সহকর্মীর সঙ্গে কথা বলে। পার্সনাস হলো আদর্শ পার্টি মানুষ। অল্প বুদ্ধি, প্রচুর উৎসাহ, অন্ধ আনুগত্য। সে গর্ব করে বলে তার বাচ্চারা কিভাবে প্রতিবেশীর বিরুদ্ধে রিপোর্ট করেছে। তার চোখে এটা দেশপ্রেম, উইনস্টনের কাছে এটা আতঙ্কের। সে দেখে এই রাষ্ট্র শুধু প্রাপ্তবয়স্কদের নিয়ন্ত্রণ করে না, সে ভবিষ্যৎ প্রজন্মের মনকেও নিজের মতো গড়ে নিচ্ছে। এই সব কিছুর মধ্যে উইনস্টনের ডায়েরি তার গোপন আশ্রয় হয়ে ওঠে। সে জানে এটা বিপজ্জনক, তবু সে লেখে। কারণ লেখা মানে নিজের ভেতরের কণ্ঠকে স্বীকার করা। সে নিজের সন্দেহ, স্মৃতি, বিভ্রান্তি, রাগ সব লিখে রাখে। সে নিশ্চিত নয় সে ঠিক কিনা, কিন্তু সে জানে এই প্রশ্নগুলোই তার মানুষ হওয়ার প্রমাণ। তার মনে বারবার একটা ভয় জাগে, ধরা পড়া শুধু সময়ের ব্যাপার, হয়তো আজ রাতে, হয়তো কয়েক মাস পরে। তবুও সে থামে না, কারণ ভয় আর শূন্যতার মধ্যে বেছে নিতে হলে সে ভয়কেই বেছে নিয়েছে। অন্তত ভয় মানে সে এখনো জীবিত, অনুভব করতে পারছে। উইনস্টন স্মিথ এখন আর শুধু বাইরের পৃথিবীর ভেতর বন্দী নন, তিনি ধীরে ধীরে নিজের মনের ভেতরও আটকা পড়ে যাচ্ছেন। ডায়েরিতে লেখা সেই কয়েকটি শব্দ যা কেউ পড়েনি, কেউ শোনেনি, তবু যেন তার চারপাশের বাতাসকে বদলে দিয়েছে। আগের মতো সব চলছে, অথচ কিছুই আগের মতো লাগছে না। তার নিজের মাথার ভেতরই যেন আর নিরাপদ জায়গা নয়। এক রাতে তিনি ঘুমের ভেতর স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি ফিরে যান বহু বছর আগে, শৈশবে। সেই সময়ের স্মৃতিগুলো পরিষ্কার নয়, যেন কুয়াশার ভেতর ভাসছে। তিনি দেখেন তার মা, নরম মুখ, ক্লান্ত চোখ, অথচ এক অদ্ভুত শান্ত মর্যাদা। তার ছোট বোন দুর্বল, ক্ষুধার্ত, চুপচাপ তাকিয়ে আছে। চারপাশে দারিদ্র্য, অনিশ্চয়তা, অভাব। কিন্তু এই দারিদ্র্যের ভেতরেও একটা জিনিস ছিল, ভালোবাসা, ত্যাগ, ব্যক্তিগত সম্পর্কের গভীরতা। স্বপ্নে তিনি অনুভব করেন তার মা তাকে রক্ষা করতে চাইছেন, যেন কোনো অন্ধকার শক্তি তাদের গ্রাস করতে আসছে। তারপর দৃশ্যটা বদলে যায়, অন্ধকার নেমে আসে। তিনি হঠাৎ বুঝতে পারেন তার মা আর বোন একসময় অদৃশ্য হয়ে গিয়েছিল। কোনো ঘোষণা ছিল না, কোনো ব্যাখ্যা ছিল না। তারা যেন পৃথিবী থেকেই মুছে গিয়েছিল। তখন তিনি ছোট ছিলেন, পুরোটা বুঝতে পারেননি। এখন মনে হয় সেই সময় পুরনো পৃথিবীটা মারা গিয়েছিল, যে পৃথিবীতে মানুষ ব্যক্তিগতভাবে ভালোবাসতে পারত, কারো জন্য নিজের জীবন দিত। ঘুম ভাঙলে তিনি বিছানায় শুয়ে থাকেন, তার বুকের ভেতর একটা ভারী অনুভূতি জমে থাকে। তিনি উপলব্ধি করেন পার্টি শুধু মানুষের শরীর নিয়ন্ত্রণ করেনি, তারা মানুষের অতীতটাকেও কেড়ে নিয়েছে। পুরনো স্মৃতি, পুরনো আবেগ, পুরনো সম্পর্ক সবকিছু ধীরে ধীরে মুছে ফেলা হয়েছে। এখন ভালোবাসা মানে শুধু পার্টির প্রতি আনুগত্য, পরিবার মানে সন্দেহের জায়গা, সন্তান মানে ভবিষ্যতের গুপ্তচর। কাজে গিয়ে বসেও তার মন স্থির থাকে না। তিনি ভাবতে থাকেন, কখন থেকে এই পরিবর্তন শুরু হয়েছিল? সত্যি কি আগে জীবন আলাদা ছিল, নাকি এটাই সব সময় ছিল? তার কাছে কোনো প্রমাণ নেই। তার স্মৃতি আর পার্টির দেওয়া তথ্য দুটো একে অন্যের সঙ্গে মিলছে না, আর এই অসামঞ্জস্যই তাকে ভেতর থেকে নাড়া দেয়। এই সময় 2 মিনিটস হেট শুরু হয়।
2 মিনিটের ঘৃণা। সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে এক শত্রুর ছবি দেখে চিৎকার করতে হয়, ঘৃণা উগরে দিতে হয়। স্ক্রিনে ভেসে ওঠে গোল্ডস্টেইনের মুখ, রাষ্ট্রদ্রোহী, শত্রু, বিশ্বাসঘাতক। ঘরের ভেতর হঠাৎ এক উন্মুক্ত পরিবেশ তৈরি হয়। মানুষ চিৎকার করছে, দাঁত কটমট করছে, মুষ্টি উঁচু করছে। এই সম্মিলিত ঘৃণার ঢেউয়ে ব্যক্তিগত চিন্তা ডুবে যায়। মানুষ নিজেকে ভুলে গিয়ে ভিড়ের অংশ হয়ে যায়। উইনস্টনও চিৎকার করেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি জানেন এই আবেগ তার নিজের নয়, এটা তৈরি করা, পরিচালিত। তবু শরীর সাড়া দেয়, গলা থেকে শব্দ বেরিয়ে আসে, যেন তার নিজের ওপরও তার পুরো নিয়ন্ত্রণ নেই। ঘৃণার এই অনুষ্ঠান শেষে সবাই হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে। তারপর স্ক্রিনে ভেসে ওঠে বিগ ব্রাদারের মুখ। সঙ্গে সঙ্গে ঘৃণা বদলে যায় ভক্তিতে। মানুষ স্বস্তি পায়, নিরাপত্তা পায়, যেন বাবা এসে বাঁচিয়ে দিলেন। এই দৃশ্য উইনস্টনের মনে গভীর দাগ কাটে। তিনি বোঝেন পার্টি মানুষের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখেছে। কাকে ঘৃণা করতে হবে, কাকে ভালোবাসতে হবে, কখন ভয় পেতে হবে, কখন উল্লাস করতে হবে, সব নির্ধারিত। মানুষ নিজের অনুভূতির মালিক নয়, সে আবেগেরও ভাড়াটে। অফিসে বসে তিনি আরেকটি সংশোধনের কাজ করতে করতে হঠাৎ উপলব্ধি করেন পার্টি শুধু মিথ্যা বলছে না, তারা বাস্তবতাকেই বদলে দিচ্ছে। যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য হিসেবে মেনে নেয়, তাহলে কি সেটাই সত্য হয়ে যায়? তিনি এই প্রশ্নের উত্তর জানেন না, কিন্তু জানেন এই প্রশ্ন করাটাই বিপজ্জনক। তার ভেতরে একটা চিন্তা আরও স্পষ্ট হতে থাকে। স্বাধীনতা মানে শুধু বাইরে ঘোরা বা কথা বলার অধিকার নয়। স্বাধীনতা মানে হলো 2-2 4 বলতে পারা। যখন পার্টি বলে 2-2 5, যদি আপনি নিজের চোখে দেখা জিনিসকে বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনি আসলে কে? এই উপলব্ধি তাকে একই সঙ্গে শক্তি আর ভয় দেয়। শক্তি দেয় কারণ সে বুঝতে শুরু করেছে সমস্যা কোথায়। ভয় দেয় কারণ সে জানে এই বোঝাপড়ায় তাকে শেষ করে দেবে। এই রাষ্ট্র এমন মানুষকে সহ্য করে না যে নিজের মাথার ভেতরে আলাদা একটা সত্য লুকিয়ে রাখে। উইনস্টন স্মিথের জীবন বাইরে থেকে যতটা একঘেয়ে, ভেতরে ততটাই ঝড়ো হয়ে উঠেছে। তার প্রতিটি দিন শুরু হয় একইভাবে, শেষও হয় প্রায় একইভাবে, কিন্তু মাঝের সময়টুকু এখন আর শুধু কাজের নয়, চিন্তার। আর এই চিন্তাই তার জন্য সবচেয়ে বড় বিপদ। মিনিস্ট্রি অব ট্রুথের বিশাল ভবনের ভেতরে বসে সে আজও কাগজের স্তূপ নিয়ে কাজ করছে। সামনে রাখা একটি নোটে নির্দেশ এসেছে কয়েক বছর আগের একটি বক্তৃতা সংশোধন করতে হবে। বক্তৃতায় পার্টি যে ভবিষ্যৎবাণী করেছিল, বাস্তবে তা মেলেনি। সুতরাং বক্তৃতা বদলাতে হবে, যাতে প্রমাণ হয় পার্টি কখনো ভুল বলে না। উইনস্টন ধীরে ধীরে কাজ শুরু করে। শব্দ বদলায়, সংখ্যা বদলায়, নাম বদলায়। কয়েক মিনিটের মধ্যে পুরনো বক্তব্য অদৃশ্য হয়ে যায়। তার জায়গায় নতুন বক্তব্য বসে যায়, যেটা কখনো বলা হয়নি। তবুও এখন সব সময় বলা হয়েছিল হিসেবে প্রতিষ্ঠিত হবে। কাজ শেষ হলে কাগজটা মেমোরি হলে ফেলে দেয়। সেখানে আগুনের ভেতর হারিয়ে যায় প্রমাণ, আর সঙ্গে সঙ্গে হারিয়ে যায় বাস্তবতার একটা অংশ। এই কাজ করতে করতে তার মনে হয় সে যেন একজন জালিয়াত নয়, একজন জাদুকর। সে ইতিহাসকে অদৃশ্য করে আবার নতুন করে তৈরি করছে। কিন্তু এই জাদুতে আনন্দ নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। কারণ সে জানে সত্যটা কোথাও নেই। সে নিজেও নিশ্চিত নয় কোনটা আসল কোনটা নকল। একসময় তার মনে পড়ে যায় এক অদ্ভুত ঘটনা। বহু বছর আগে সে একবার একটা পুরনো খবরের কাগজে 3 জন মানুষের ছবি দেখেছিল, যাদের পার্টি রাষ্ট্রদ্রোহী ঘোষণা করেছিল। কিন্তু সেই ছবিতে তারা এমন এক জায়গায় ছিল যেখানে তাদের থাকার কথাই নয়। মানে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ছিল, এটা প্রমাণ করা যেত। সেই কাগজটা কয়েক সেকেন্ডের জন্য তার হাতে ছিল। তারপর সে ভয় পেয়ে সেটাও মেমোরি হলে ফেলে দেয়। এখন সে ভাবতে থাকে ওটাই ছিল প্রমাণ, বাস্তবতার এক টুকরো। সে নিজেই সেটা ধ্বংস করেছে। এই উপলব্ধি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। কারণ পার্টি শুধু মানুষকে মিথ্যা মানতে বাধ্য করে না, মানুষকেই দিয়ে সত্য ধ্বংস করায়। ফলে অপরাধী আর শিকার দুটো ভূমিকাতেই মানুষ নিজে জড়িয়ে যায়। তার চারপাশে সহকর্মীরা একই কাজ করছে, কিন্তু তাদের মুখে কোনো প্রশ্ন নেই। তারা ব্যস্ত, দক্ষ, সন্তুষ্ট, যেন তারা সত্যি বিশ্বাস করে এটাই স্বাভাবিক, এটাই ঠিক। এই দৃশ্য উইনস্টনকে আরও একা করে দেয়। সে বুঝতে পারে সমস্যা শুধু সরকারের না,
মানুষের ভেতরেও কিছু বদলে গেছে। তারা সত্য খোঁজার ইচ্ছায় হারিয়ে ফেলেছে। এই সময় তার মাথায় বারবার একটা শব্দ ঘুরতে থাকে, ডাবল থিঙ্ক। একই সঙ্গে দুটো বিপরীত জিনিস বিশ্বাস করার ক্ষমতা, জানা যে কিছু মিথ্যা তবু সেটাকেই সত্য হিসেবে মেনে নেওয়া। পার্টির শক্তি এখানেই। তারা মানুষকে এমনভাবে গড়ে তোলে যাতে সে নিজেই নিজের যুক্তিকে ভেঙে দেয়। উইনস্টন অনুভব করে তার নিজের মাথার ভেতরেও এই প্রক্রিয়া ঢুকে পড়েছে। সে জানে ইতিহাস বদলানো হচ্ছে, তবু অনেক সময় সে নিজেই নতুন সংস্করণটা বিশ্বাস করতে শুরু করে। তার স্মৃতি দুর্বল হয়ে যায়, সন্দেহ জাগে, হয়তো সেই ভুল মনে করছে। এই মানসিক বিভ্রান্তি পার্টির সবচেয়ে বড় অস্ত্র। বাইরের পৃথিবীতে যুদ্ধ চলছে, এটা সবাই জানে, কিন্তু শত্রু কে সেটা মাঝে মধ্যে বদলে যায়। একদিন ইউরেশিয়া আর একদিন স্টেশিয়া, কিন্তু মানুষ প্রশ্ন করে না, কারণ খবর সবসময় বলে আমরা সবসময় এই শত্রুর সঙ্গেই যুদ্ধ করেছি। অতীত বদলে যায় আর বর্তমান সেটা মেনে নেয়। এই উপলব্ধি উইনস্টনের ভেতরে একটা ভয়ঙ্কর সত্য স্পষ্ট করে। পার্টির নিয়ন্ত্রণ শুধু শরীরের ওপর নয়, শুধু কথার ওপর নয়, বরং বাস্তবতার সংজ্ঞার ওপর। তারা ঠিক করে দেয় কি সত্য, কি মিথ্যা, কি ছিল, কি ছিল না। আর যদি কেউ নিজের স্মৃতিকে সত্য বলে ধরে রাখতে চায়, সে একা হয়ে যায় পুরো পৃথিবীর বিরুদ্ধে। দিনের শেষে কাজ শেষ করে সে বুঝতে পারে তার লড়াইটা আসলে অদৃশ্য। তার হয়তো কোনো অস্ত্র নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো সংগঠন নেই। আছে শুধু একটা জেদ, যা সে পুরোপুরি ভাষায় প্রকাশ করতে পারে না। সে চায় অন্তত নিজের মাথার ভেতরটা বাঁচিয়ে রাখতে, এমন এক জায়গা হিসেবে যেখানে পার্টির হাত পুরোপুরি পৌঁছায় না। কিন্তু সেটাও জানে এই আশাটাই হয়তো ভুল, কারণ টেলিস্ক্রিন, নজরদারি, প্রোপাগ্যান্ডা সবকিছু মিলিয়ে পার্টি মানুষের ভেতরের জগতেও ঢুকে পড়েছে। তবুও সে ডায়েরিতে লেখে, ভাবে, মনে করার চেষ্টা করে। এই ছোট ছোট কাজগুলোই তার নীরব বিদ্রোহ। মিনিস্ট্রি অফ ট্রুথের ক্যান্টিনে বসে থাকার সময়গুলো উইনস্টনের কাছে অদ্ভুত রকমের শিক্ষামূলক হয়ে উঠেছে। এখানে মানুষ শুধু খায় না, এখানে মানুষের ভেতরের অবস্থা বোঝা যায়। কে কতটা বিশ্বাস করে, কে কতটা অভিনয় করে, আর কে একেবারেই চিন্তা করে না, সবই ধীরে ধীরে স্পষ্ট হয়। আজ সে বসেছে দুই সহকর্মীর সঙ্গে, সাইম এবং পার্সনাস। দুজনই পার্টির লোক, কিন্তু দুই রকমের। পার্সনস গোলগাল, ঘামতে থাকা, বাচ্চাদের নিয়ে গর্ব করা, অন্ধ আনুগত্যে ভরা এক সাধারণ পার্টির সদস্য। অন্যদিকে সাইম পাতলা, তীক্ষ্ণ চোখ, বুদ্ধিমান, অস্বস্তিকর রকম সচেতন। সাইম কাজ করছে নিউজপিক অভিধানের নতুন সংস্করণ তৈরির দলে। সে উত্তেজিত কণ্ঠে উইনস্টনকে বোঝাতে থাকে কিভাবে ভাষাকে ছোট করা হচ্ছে, শব্দ কমানো হচ্ছে, অর্থ সংকুচিত করা হচ্ছে। তার চোখে এটা এক বিশাল সাফল্য। সে বলে, প্রতিটা বছর আমরা শব্দ কামাচ্ছি, ভাবার সুযোগই থাকবে না। যখন শব্দ থাকবে না, তখন বিদ্রোহের চিন্তাই থাকবে না। উইনস্টন চুপচাপ শোনে। সে বুঝতে পারে সাইম যা বলছে তা সত্য, কিন্তু সে এটা আনন্দের সঙ্গে বলছে, যেন মানব মনের সীমাবদ্ধতাকেই সে উন্নতি মনে করছে। সাইমের বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধি তাকে বিপজ্জনক করে তোলে। সে খুব স্পষ্টভাবে বোঝে কি হচ্ছে, আর এই সমাজে খুব স্পষ্টভাবে বোঝা নিজেই একটা অপরাধের মতো। উইনস্টনের মনে হঠাৎ একটা অদ্ভুত নিশ্চয়তা জন্মায়। সাইম একদিন অদৃশ্য হয়ে যাবে। সে খুব বেশি জানে, খুব পরিষ্কারভাবে দেখে। পার্টি এমন মানুষকে শেষ পর্যন্ত সহ্য করে না। এই উপলব্ধি তাকে কাঁপিয়ে দেয়, কারণ সে নিজের ছায়াও সাইমের ভেতর দেখতে পায়। পার্সনাস এদিকে অন্য গল্প করছে। সে গর্ব করে বলছে তার ছেলেমেয়েরা কিভাবে গুপ্তচর খেলা খেলতে খেলতে এক প্রতিবেশীকে রিপোর্ট করেছে। লোকটাকে পরে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পার্সনাসের চোখে এটা দেশের জন্য অবদান, উইনস্টনের চোখে এটা এক ভয়ঙ্কর ভবিষ্যতের ছবি, যেখানে পরিবার মানে নিরাপত্তা নয়, নজরদারির প্রথম স্তর। এই দৃশ্যগুলো উইনস্টনকে একটা সত্যের সামনে দাঁড় করায়। পার্টি শুধু আইন দিয়ে টিকে নেই, তারা মানুষের ভেতরের কাঠামো বদলে ফেলেছে। কেউ আনন্দের সঙ্গে মস্তিষ্ক সংকুচিত করছে, কেউ গর্বের সঙ্গে সন্তানকে গুপ্তচর বানাচ্ছে। ফলে বিরোধিতা শুধু বিপজ্জনক নয়, প্রায় অসম্ভব। এই সময় আরেকটি ব্যাপার উইনস্টনের মনকে অস্থির করে তোলে। কালো চুলের সেই মেয়েটি, সে মাঝে মধ্যে হঠাৎ তার সামনে পড়ে যায়। করিডোরে, ক্যান্টিনে,
অফিসের আশেপাশে। এটা কি কাকতালীয় নাকি নজরদারি? মেয়েটির মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই, কিন্তু তার উপস্থিতি উইনস্টনের মনে সন্দেহ আর আতঙ্ক জাগায়। সে ভাবে, এই মেয়েটাই হয়তো থট পুলিশের লোক, হয়তো তার আচরণ পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সন্দেহ তাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। মানুষের প্রতি স্বাভাবিক কৌতূহল এখানে ভয় হয়ে দাঁড়ায়। আকর্ষণও বিপজ্জনক, ঘৃণাও বিপজ্জনক। ফলে আবেগগুলো ভেতরে জমে জমে বিকৃত হয়ে যায়। কাজের ফাঁকে উইনস্টনের মাথায় আরেকটা উপলব্ধি ঘুরতে থাকে। এই সমাজে সবচেয়ে বড় সাফল্য হলো মানুষকে ভাবতে না দেওয়া। ব্যস্ততা, ভয়, অনুষ্ঠান, স্লোগান সব মিলিয়ে মাথা ভরে রাখা হয়, যাতে কেউ থেমে নিজের ভেতরে তাকাতে না পারে। যারা তাকায় তারা একা হয়ে যায়। সন্ধ্যার দিকে সে প্রৌল এলাকার দিকে হাঁটতে যায়। সেখানে টেলিস্ক্রিন কম, নজরদারি কম, মানুষ তুলনামূলকভাবে নিজের মতো। কেউ গান গায়, কেউ ঝগড়া করে, কেউ হাসে। তাদের জীবন কষ্টের, অগোছালো, কিন্তু তাতে স্বতঃস্ফূর্ততা আছে। উইনস্টনের মনে হয় এইখানেই হয়তো আশার বীজ আছে। তারা সংখ্যায় বেশি, তারা একসঙ্গে চাইলে সব বদলে দিতে পারে। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা চিন্তা আসে, তারা কি আদৌ চায়? তারা কি বোঝে? তারা ছোট ছোট দৈনন্দিন সমস্যা নিয়েই ব্যস্ত। বড় ছবিটা তাদের চোখে পড়ে না। ফলে তাদের সম্ভাবনা থাকলেও সেটা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফিরে আসতে আসতে উইনস্টন বুঝতে পারে সে দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে। পার্টির জগৎ তাকে দমিয়ে রাখে, প্রৌলদের জগৎ তাকে আশা দেয়, কিন্তু কোনো দিকেই সে পুরোপুরি অন্তর্ভুক্ত নয়। এই মধ্যবর্তী অবস্থানটায় তার একাকিত্বের আসল কারণ। রাতে ডায়েরি খুলে বসে সে আবার লেখে। শব্দগুলো কাঁপা হাতে বেরোয়, কিন্তু থামে না। সে জানে ধরা পড়ার সময়ের ব্যাপার। তবু সে লিখেছে, কারণ এখন লেখা তার কাছে শুধু প্রতিবাদ না, এটা নিজের অস্তিত্ব প্রমাণ করার শেষ উপায়। তার চারপাশের মানুষদের মাধ্যমে সে বুঝতে শুরু করেছে শত্রু শুধু ওপরে বসে থাকা শাসক নয়, বরং এমন এক মানসিক কাঠামো যা ধীরে ধীরে সবার ভেতরে ঢুকে গেছে। আর এই কাঠামোর বিরুদ্ধে লড়াই মানে পুরো পৃথিবীর বিরুদ্ধে একা দাঁড়ানো। উইনস্টন স্মিথ ধীরে ধীরে বুঝতে পারছেন, পার্টি শুধু মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করে না, তারা মানুষের স্বাভাবিক মানবিক প্রবৃত্তিগুলোকেও বিকৃত করে দিয়েছে। ভালোবাসা, আকর্ষণ, শারীরিক সম্পর্ক এসবকেও তারা রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে। ফলে শরীরও এখানে ব্যক্তিগত নয়, নিয়ন্ত্রণাধীন এক ক্ষেত্র। একদিন ডায়েরিতে লিখতে বসে হঠাৎ তার মাথায় ফিরে আসে তার নিজের বিয়ের স্মৃতি। তার স্মৃতির নাম ছিল ক্যাথরিন। তার বিয়ে হয়েছিল পার্টির অনুমোদনে, নিয়ম মাফিক। উদ্দেশ্য ছিল ভালোবাসা নয়, পার্টির জন্য সন্তান উৎপাদন। ক্যাথরিন বারবার বলতো, এটা আমাদের কর্তব্য। সেই সম্পর্কের মধ্যে কোনো উষ্ণতা ছিল না, কোনো ঘনিষ্ঠতা ছিল না। ছিল শুধু যান্ত্রিকতা, বাধ্যবাধকতা আর অপরাধ বোধের মতো এক ধরনের শীতল দায়িত্ব। উইনস্টন মনে করেন এক সময় সে অনুভব করেছিল শরীরের আনন্দ, ঘনিষ্ঠতার সুখ এগুলো মানুষকে ব্যক্তিগত করে তোলে, মানুষকে আলাদা করে। আর পার্টি সেটাই চায় না। তারা চায় সব আবেগ এক জায়গায় গিয়ে জমা হোক, বিগ ব্রাদারের প্রতি আনুগত্যে। ফলে যৌনতা হয়ে যায় সন্দেহের বিষয়, আনন্দ হয়ে যায় অপরাধের মতো, আর ভালোবাসা হয়ে যায় রাজনৈতিক বিপদ। এই উপলব্ধি তার ভেতরে জমে থাকা রাগকে আরো ঘন করে তোলে। সে বুঝতে পারে পার্টি মানুষকে শুধু ভয় দেখিয়ে দমন করছে না, তারা মানুষকে ভেতর থেকে শুকিয়ে দিচ্ছে। আনন্দহীন মানুষ বিদ্রোহ করে না, সে শুধু বেঁচে থাকে। এই সময়ে কালো চুলের সেই মেয়েটি আবার তার জীবনে উপস্থিত হয়। করিডোরে হঠাৎ তাদের চোখাচোখি হয়। মেয়েটি পড়ে যায়, উইনস্টন তাকে উঠতে সাহায্য করে। এই ছোট্ট ঘটনাটা তার ভেতরে এক অদ্ভুত একটা ঝড় তোলে। মেয়েটির হাত ছোঁয়ার মুহূর্তে তার মনে হয় এটা কেবল স্পর্শ নয়, এটা বিপদ। এই সমাজে স্বাভাবিক মানবিক স্পর্শও সন্দেহজনক। সে বুঝতে পারে মেয়েটির প্রতি তার অনুভূতি শুধু আকর্ষণ নয়, এটা ঘৃণা, ভয়, কৌতূহল, কামনা সব মিলিয়ে একটা জটিল আবেগ। কারণ সে জানে এই মেয়েটি হয়তো আদর্শ পার্টি সদস্য, হয়তো সে নজরদারি করছে, আবার এটাও সম্ভব সেও ভেতরে ভেতরে দমবন্ধ হয়ে আছে। এই দ্বন্দ্ব উইনস্টনের ভেতরকে ছিঁড়ে ফেলে। সে ভাবে
যদি মেয়েটি সত্যি অনুগত হয় তবে সে বিপজ্জনক, আর যদি না হয় তবু বিপজ্জনক। কারণ ব্যক্তিগত সম্পর্ক এই রাষ্ট্রে বিদ্রোহের সমান। ভালোবাসা এখানে রাজনৈতিক। তার মনে এক ভয়ঙ্কর চিন্তাও আসে। যৌন দমন মানুষের ভেতরের শক্তিকে ঘৃণায় পরিণত করে, আর পার্টি সেই ঘৃণাকেই ব্যবহার করে। মানুষ যখন স্বাভাবিক আনন্দ পায় না, তখন তাকে সহজেই শত্রুর বিরুদ্ধে খ্যাপানো যায়, স্লোগানে মাতানো যায়। ফলে ব্যক্তিগত সুখ ধ্বংস করা হয়, যাতে রাজনৈতিক উন্মাদনা টিকে থাকে। রাতে ডায়েরিতে সে এসব লিখতে থাকে। সে নিজের ঘৃণা স্বীকার করে, নিজের আকর্ষণ স্বীকার করে, নিজের দুর্বলতা স্বীকার করে। এই স্বীকারোক্তিগুলোই তার কাছে সত্যের প্রমাণ। কারণ এখানে সত্য মানে শুধু বাইরের তথ্য নয়, নিজের ভেতরের অনুভূতিও। সে বুঝতে পারে পার্টি সবচেয়ে বেশি ভয় পায় সেই জায়গাটাকে যেখানে দুইজন একে অন্যকে ব্যক্তিগতভাবে বেছে নেয়, রাষ্ট্রকে বাদ দিয়ে। কারণ সেই মুহূর্তে তাদের আনুগত্য ভাগ হয়ে যায়, আর পার্টি কোনো ভাগ মেনে নেয় না। উইনস্টন স্মিথ এখন এমন এক মানসিক অবস্থায় পৌঁছেছেন যেখানে ভয় তার সঙ্গী হলেও কৌতূহল তাকে থামতে দিচ্ছে না। সে জানে সে বিপদের দিকে এগোচ্ছে, তবু থামছে না। কারণ মানুষের ভেতরে এমন এক জায়গায় আছে যেটাকে শুধু ভয় দিয়ে চিরকাল আটকে রাখা যায় না। সেই জায়গাটা হলো সংযোগের ইচ্ছে। আর সেই সংযোগ এবার তার জীবনে বাস্তব রূপ নিতে যাচ্ছে। একদিন অফিসের করিডোরে হঠাৎ কালো চুলের মেয়েটি তার সামনে এসে পড়ে। সে হোঁচট খায়। উইনস্টন তাকে ধরে ওঠায়। এই ছোট্ট ঘটনাটাই তার বুকের ভেতর ঝড় তোলে। কিন্তু আসল বিস্ময় ঘটে কয়েক সেকেন্ড পরে। মেয়েটি তার হাতে গোপনে একটা কাগজ গুজে দেয়। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ খেয়ালই করে না। উইনস্টনের হাত ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে না এটা ফাঁদ নাকি অলৌকিক কিছু। সে সঙ্গে সঙ্গে কাগজটা খুলতে পারে না। অফিসে নজরদারি, টেলিস্ক্রিন, সহকর্মীদের চোখ, সব মিলিয়ে সুযোগ নেই। কয়েক ঘন্টা পর কাগজের দিকে তাকানোর সাহস পায়। কাঁপা হাতে খুলে দেখে মাত্র 3টি শব্দ, আই লাভ ইউ। এই 3টি শব্দ তার ভেতরের পুরো পৃথিবী কাঁপিয়ে দেয়। এটা কি সম্ভব? এই পৃথিবীতে যেখানে ভালোবাসা সন্দেহের, আকর্ষণ অপরাধের, ব্যক্তিগত আবেগ বিপজ্জনক, সেখানে কেউ তাকে ভালোবাসে নাকি এটা ফাঁদ? তার মাথায় সন্দেহ আর আশার যুদ্ধ শুরু হয়। পরবর্তী কয়েকদিন তার জীবন যেন এক নতুন উত্তেজনায় ভরে ওঠে। ভয় আগের চেয়ে বেশি, কিন্তু তার ভেতরে ভেতরে এক ঝলক আলো জ্বলে উঠেছে। সে মেয়েটির দিকে তাকাতে ভয় পায়, আবার না তাকিয়েও থাকতে পারে না। তাদের মাঝে এখন এক গোপন সত্য আছে যা পুরো রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। অবশেষে সে সুযোগ আসে। ক্যান্টিনে ভিড়ের মধ্যে মেয়েটি খুব স্বাভাবিকভাবে তার পাশে বসে। মুখ না ঘুরিয়েই নিচু গলায় কথা বলে। কোথায় দেখা করতে হবে, কিভাবে, কখন, সব বলে দেয়, যেন এটা দৈনন্দিন কোনো ব্যাপার। অথচ দুজনেই জানে এটা ধরা পড়লে ফলাফল শুধু শাস্তি না, সম্পূর্ণ ধ্বংস। নির্দিষ্ট দিনে উইনস্টন শহরের বাইরে প্রোল এলাকার কাছাকাছি এক নির্জন জায়গায় যায়। শহরের ধূসরতা পেছনে পড়ে। সামনে খোলা মাঠ, গাছ, আকাশ। এই খোলা প্রকৃতি যেন তার ভেতরের চাপটাকে একটু হালকা করে। সেখানে মেয়েটি জুলিয়া তার জন্য অপেক্ষা করছে। তাদের প্রথম কথোপকথনেই স্পষ্ট হয় জুলিয়া উইনস্টনের মতো না। সে তত্ত্ব বোঝে না, রাজনৈতিক দর্শনে আগ্রহ নেই। তার বিদ্রোহ ব্যক্তিগত, কারণ নিয়ম তাকে বাঁচতে দেয় না। সে পার্টিকে ঘৃণা করে কারণ পার্টি তার আনন্দ কেড়ে নেয়। তার কাছে ভালোবাসা, আনন্দ, শরীর এইসবই বিদ্রোহ। উইনস্টনের কাছে এই দৃষ্টিভঙ্গি নতুন। সে এতদিন সত্য, ইতিহাস, বাস্তবতা এসব নিয়ে ভাবছিল। জুলিয়া তাকে দেখায় পার্টির বিরুদ্ধে লড়াই মানে শুধু চিন্তার স্বাধীনতা নয়, বেঁচে থাকার আনন্দ ফিরিয়ে আনা। দুজনের বিদ্রোহের ধরন আলাদা, কিন্তু লক্ষ্য এক, নিজেদের ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখা। প্রকৃতির সেই নির্জন জায়গায় তারা প্রথমবার একে অন্যকে সত্যিকারের মানুষ হিসেবে অনুভব করে, পার্টির সদস্য হিসেবে না, নজরদারির অংশ হিসেবে না। এই মুহূর্তটাই আসল অপরাধ, কারণ এই মুহূর্তে তাদের আনুগত্য ভাগ হয়ে গেছে। তারা শুধু বিগ ব্রাদারের না, তারা এখন একে অন্যের। উইনস্টন অনুভব করে এতদিন তার বিদ্রোহ ছিল শব্দে, ডায়েরিতে, চিন্তায়। এখন সেটা রক্তে, স্পর্শে, হৃৎস্পন্দনে। এই সম্পর্ক শুধু ভালোবাসা নয়, এটা ঘোষণা, তোমরা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো না। কিন্তু এই আনন্দের মাঝেও একটা ছায়া রয়ে যায়। দুজনেই জানে এটা স্থায়ী নয়।
তারা ধরা পড়বে, সময়ের প্রশ্ন। তবু তারা থামে না, কারণ এই অল্প সময়ের সত্যিকারের বেঁচে থাকা পুরো জীবনের মিথ্যা নিরাপত্তার চেয়ে মূল্যবান। উইনস্টন ও জুলিয়ার প্রথম গোপন সাক্ষাতের পর থেকে তাদের পৃথিবী যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে রয়েছে ধূসর শহর, টেলিস্ক্রিন, স্লোগান, নজরদারি আর মিথ্যার কুয়াশা। অন্য ভাগে রয়েছে অল্প কিছু চুরি করার সময়, যেখানে তারা নিজেদের মতো কথা বলতে পারে, হাসতে পারে, নিঃশ্বাস নিতে পারে। এই দ্বিতীয় জগৎটা ছোট, ভঙ্গুর, তবু তাদের কাছে সেটাই আসল। তারা নিয়মিতভাবে শহরের ভিড়ের মধ্যে দিয়ে অচেনা পথ ধরে আলাদা আলাদা সময় বের করে দেখা করতে থাকে। প্রত্যেকটা দেখা করার আগে থাকে ভয়, ধরা পড়ার আশঙ্কা, বুক ধরফর করা উত্তেজনা। কিন্তু দেখা হওয়ার মুহূর্তে সবকিছু কিছুক্ষণের জন্য দূরে সরে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই তারা বুঝতে পারে মানুষ শুধু বেঁচে থাকার জন্য জন্মায়নি, অনুভব করার জন্যও জন্মেছে। আর এই অনুভবই পার্টির চোখে অপরাধ। জুলিয়া ধীরে ধীরে উইনস্টনকে নিজের কথা খুলে বলতে শুরু করে। সে পার্টির বড় বড় তত্ত্ব নিয়ে ভাবে না, ইতিহাস বদলানো নিয়ে তার মাথা ব্যথা নেই। তার বিদ্রোহ খুব বাস্তব, খুব ব্যক্তিগত। সে নিয়ম ভাঙে কারণ নিয়ম তাকে শ্বাস নিতে দেয় না। সে পার্টির অনুষ্ঠানগুলোতে অংশ নেয়, স্লোগান দেয়, অভিনয় করে, শুধু টিকে থাকার জন্য। ভেতরে ভেতরে সে যতটা সম্ভব আনন্দ কুড়িয়ে নেয়, নিষিদ্ধ জিনিসে হাত দেয়, পেলেই স্বাধীনতার স্বাদ নেয়। তার কাছে বিদ্রোহ মানে বড় বিপ্লব নয়, বরং ছোট ছোট চুরি করার সুখ। উইনস্টনের কাছে এই দৃষ্টিভঙ্গি নতুন। সে এতদিন সত্য, স্মৃতি, বাস্তবতা নিয়ে লড়ছিল। জুলিয়া তাকে শেখায় পার্টি মানুষের শরীর, আবেগ, আনন্দ সব নিয়ন্ত্রণ করতে চায়, কারণ সুখী মানুষকে উন্মুক্ত ঘৃণার যন্ত্র বানানো কঠিন। ফলে তাদের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, এটা পার্টির বিরুদ্ধে নীরব ঘোষণা, তোমরা আমাদের পুরোপুরি দখল করতে পারোনি। একদিন জুলিয়া তাকে একটি পুরনো জিনিসের দোকানের ওপরের ঘর দেখায়। দোকানদার বৃদ্ধ নিরীহ দেখায়, আর ঘরটায় টেলিস্ক্রিন নেই। ঘরটা ছোট, পুরনো আসবাব, জানলার বাইরে প্রৌল এলাকার দৃশ্য। কিন্তু এই জায়গাটা তাদের কাছে রাজপ্রাসাদের মতো। এখানে তারা কথা বলতে পারে, স্বপ্ন দেখতে পারে, নিজেদের মানুষ হিসেবে অনুভব করতে পারে। এই ঘরেই প্রথমবার উইনস্টনের মনে হয় হয়তো তারা একটু নিরাপদ, হয়তো এই ছোট্ট জায়গাটা পার্টির নজরের বাইরে। এই ভাবনাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকেই জন্ম নেয় মিথ্যা নিরাপত্তা। ঘরটায় বসে তারা ভবিষ্যৎ নিয়ে কথা বলে। উইনস্টন ভাবে বড় পরিবর্তনের কথা, পার্টির পতন, গোপন সংগঠন, সত্যের ফিরে আসা। জুলিয়া এসব নিয়ে উদাসীন। তার কাছে ভবিষ্যৎ খুব দূরের ব্যাপার। তার দরকার এখনকার এই সময়টুকু। তবু তাদের কথার ভেতর দিয়ে একটা জিনিস স্পষ্ট, তারা দুজনেই পার্টির ভেতরের শূন্যতা বুঝেছে। তারা জানে এই ব্যবস্থা মানুষকে ধীরে ধীরে ফাঁপা করে দেয়। তারা মাঝে মাঝে জানালা দিয়ে নিচে প্রলুদের দেখে, কেউ কাপড় মেলছে, কেউ গান গাইছে, কেউ ঝগড়া করছে। জীবনের বিশৃঙ্খলা আছে, কিন্তু প্রাণও আছে। উইনস্টনের মনে হয় হয়তো ভবিষ্যৎ ওদের হাতেই, কিন্তু সে এটাও জানে এই ভাবনা হয়তো কেবল আশা ধরে রাখার চেষ্টা। এই গোপন ঘরটা তাদের কাছে শুধু আশ্রয় না, এটা এক প্রতীক। এখানে তারা পার্টির দেওয়া পরিচয় ঝেড়ে ফেলে, নিজেদের মতো হতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না হয়তো এই আশ্রয়টাই আসলে সবচেয়ে বড় ফাঁদের অংশ। উইনস্টন ও জুলিয়ার গোপন জগৎ এখন আগের চেয়ে স্থির, গভীর আর বিপজ্জনক। পুরনো দোকানের ওপরের ঘরটা তাদের কাছে শুধু লুকোনোর জায়গা নয়, এটা যেন এক বিকল্প বাস্তবতা। বাইরের যুদ্ধ, স্লোগান, নজরদারি, ভেতর নীরবতা, ফিসফিস করে কথা বলা, মানুষের মতো বেঁচে থাকার চেষ্টা। এই বিভাজনই তাদের ধীরে ধীরে এক ভয়ঙ্কর ভুলের দিকে ঠেলে দেয়। তারা ভাবতে শুরু করে তারা হয়তো টিকে যেতে পারবে। এই সময়ই উইনস্টনের জীবনে আরেকজন মানুষের ছায়া ঘন হতে থাকে, ও ব্রায়ান। সে পার্টির উচ্চ স্তরের সদস্য, বুদ্ধিমান, স্থির, রহস্যময়। 2 মিনিটস হেটের সময় একবার তাদের চোখাচোখি হয়েছিল, আর উইনস্টনের মনে হয়েছিল এই মানুষটা হয়তো তার মতোই ভাবে। হয়তো সেও সন্দেহ করে, হয়তো সেও সত্য জানে। এই অনুভূতির কোনো প্রমাণ নেই, তবু আশা প্রায়ই প্রমাণ ছাড়াই জন্ম নেয়। একদিন অপ্রত্যাশিতভাবে ও ব্রায়ান তার সঙ্গে কথা বলে, খুব সাধারণ এক অজুহাতে, নিউজপিক অভিধান নিয়ে। কিন্তু কথার ভেতরে এমন এক ইঙ্গিত থাকে যেন সে জানে উইনস্টন কি খুঁজছে। সে নিজের বাসার ঠিকানা দেয়,
এই ঘটনাটা উইনস্টনের কাছে প্রায় অলৌকিক মনে হয়। সে ভাবে হয়তো অবশেষে সে ভেতরের শত্রুদের একজনকে খুঁজে পেয়েছে। হয়তো সত্যিই কোনো গোপন সংগঠন আছে যারা পার্টির বিরুদ্ধে কাজ করছে। জুলিয়ার সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেয় তারা ঝুঁকি নেবে, কারণ শুধু লুকিয়ে থাকা নয়, তারা এখন বড় কিছুতে বিশ্বাস করতে চাইছে। এই বিশ্বাসই তাদের দুর্বল করে তোলে। ছোট বিদ্রোহ টিকে থাকতে পারে, কিন্তু সংগঠিত আশা নজরে পড়ে যায়। ও ব্রায়ানের বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা তাদের জন্য সম্পূর্ণ আলাদা। বিশাল ফ্ল্যাট, নরম আলো, আসল খাবারের স্বাদ, এমনকি কিছুক্ষণের জন্য টেলিস্ক্রিন বন্ধ। এই বিলাসিতা যেন এক অন্য জগতের দরজাকে খুলে দেয়। উইনস্টনের মনে হয় এটাই হয়তো সেই স্তর যেখানে পার্টির ভেতরের লোকেরাও আসলে পার্টির বিরুদ্ধে। ও ব্রায়ান তাদের সামনে এমনভাবে কথা বলে যেন সবই জানা। সে বিদ্রোহের কথা বলে, গোপন সংগঠনের কথা বলে, ধীরে ধীরে পার্টিকে ভেতর থেকে দুর্বল করার পরিকল্পনার কথা বলে। সে তাদের আনুগত্য জানতে চায়, তারা কতদূর যেতে রাজি, তারা কি মিথ্যা বলবে, হত্যা করবে, বিশ্বাসঘাতকতা করবে, নিজেদের পরিচয় হারাবে। উইনস্টন ও জুলিয়া প্রায় সবকিছুর জন্য রাজি হয়ে যায়, শুধু একে অন্যকে বিশ্বাসঘাতকতা করার কথা ছাড়া। এই মুহূর্তে তারা ভাবে এটাই আসল সূচনা। তারা আর একা নয়, তাদের বিদ্রোহ এখন ব্যক্তিগত না, সংগঠিত। তাদের হাতে একটা বইও তুলে দেওয়া হয়, বিদ্রোহের তত্ত্ব, পার্টির আসল কাঠামোর ব্যাখ্যা। এই বই উইনস্টনের কাছে সত্যের দরজা বলে মনে হয়, কিন্তু এইখানেই গল্পের মোড় ঘুরে যায়। যদিও তারা তখনও তা বোঝে না, তারা যে মানুষটিকে বিশ্বাস করেছে, যে ঘরটিকে নিরাপদ ভেবেছে, যে ভবিষ্যৎটাকে সম্ভব ভাবছে, সবকিছুই যেন অদৃশ্যভাবে তাদের চারপাশে জাল বুনছে। পুরনো দোকানের ঘরে বসে তারা বই পড়তে থাকে, ভবিষ্যৎ নিয়ে কথা বলে, ভাবে পার্টি অজেয় নয়, মানুষের মন পুরোপুরি দখল করা যায় না। কিন্তু তারা বুঝতে পারে না, পার্টির সবচেয়ে বড় শক্তি শুধু বাহ্যিক নিয়ন্ত্রণ না, মিথ্যা আশা তৈরি করে মানুষকে নিজেরাই ফাঁদের দিকে হাঁটতে দেওয়া। উইনস্টন ও জুলিয়া পুরনো দোকানের ওপরের ঘরটাকে যতটা নিরাপদ ভেবেছিল, বাস্তবতা তার ঠিক উল্টোটা ছিল। যে ঘরটায় তারা নিজেদের মানুষ হিসেবে অনুভূত করত, যেখানে তারা পার্টির দেওয়া পরিচয় ঝেড়ে ফেলত, সেই জায়গাটাই ছিল নজরদারির নিখুঁত মঞ্চ। এক সন্ধ্যায় যখন তারা নিশ্চিন্তে কথা বলছিল, হঠাৎ দেওয়ালের পেছন থেকে ভেসে আসে কঠোর এক কণ্ঠস্বর। টেলিস্ক্রিন। যেটা তারা ভাবত নেই, সেটা ছিল লুকিয়ে, অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই ঘর ভরে যায় কালো পোশাকের লোকজন দিয়ে। আঘাত, ধাক্কা, চিৎকার সব মিলিয়ে মুহূর্তের মধ্যে তাদের ছোট জগৎ ভেঙে চুরমার হয়ে যায়। জুলিয়াকে টেনে নিয়ে যাওয়া হয়। উইনস্টন তাকে শেষবারের মতো দেখেন, তার চোখে বিস্ময়, ব্যথা আর এক ঝলক ভয়ের আলো। এই মুহূর্তেই তাদের সম্পর্ক, তাদের আশা, তাদের ভাগ করা সত্য সব আলাদা হয়ে যায়। উইনস্টনকে নিয়ে যাওয়া হয় মিনিস্ট্রি অফ লাভে। নামের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এখানে ভালোবাসা নেই, আছে ভাঙার শিল্প। প্রথমে অন্ধকার সেল, সময়ের ধারণা হারিয়ে যাওয়া, ঘুম আর জাগরণের সীমা ভেঙে যাওয়া। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ, মারধর, শুধু শরীরের ওপর নয়, মানসিক চাপ, বিভ্রান্তি, অনিশ্চয়তা, সব মিলিয়ে মানুষকে ধীরে ধীরে নিজের ওপর থেকে আস্থা হারাতে শেখানো হয়। একসময় সামনে আসে ওব্রায়ান, যাকে সে বিশ্বাস করেছিল, যে তাকে আশা দিয়েছিল। সেই এখন জিজ্ঞাসাবাদকারী। এই বিশ্বাসঘাতকতার শারীরিক আঘাতের চেয়ে গভীর। ওব্রায়ান শান্ত কণ্ঠে বোঝায়, পার্টি শুধু শাস্তি দেয় না, তারা ঠিক করে দেয় বাস্তবতা কি। যদি পার্টি বলে 2 × 5, তাহলে সেটাই সত্য। উইনস্টনের প্রতিরোধ ছিল স্মৃতিতে, যুক্তিতে, নিজের চোখে দেখা সত্যে। ওব্রায়ান একে একে সেগুলো ভেঙে দেয়। যন্ত্রণা বাড়ে, প্রশ্ন বাড়ে, ঘুম কমে, সময় ভেঙে যায়। ধীরে ধীরে উইনস্টন নিজের স্মৃতিকে সন্দেহ করতে শুরু করে। সে জানে কিছু তো একটা ভুল আছে, কিন্তু ঠিক কোথায় ভুল তা ধরতে পারে না। পার্টির লক্ষ্য এখানেই, শরীর ভাঙা নয়, মনকে এমনভাবে বাঁকানো যাতে মানুষ নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়ায়। ওব্রায়ান তাকে বোঝায়, ক্ষমতা মানে শাসন নয়, মানুষের মাথার ভেতরে ঢুকে তাকে বদলে দেওয়া। তারা শত্রুকে শুধু মারে না, তারা শত্রুকে নিজেদের মতো বানিয়ে নেয়, তারপর তাকে মুক্ত করে দেয়। সত্যিকারের জয় তখনই যখন মানুষ স্বেচ্ছায় বিগ ব্রাদারকে ভালোবাসে। শেষ ধাপ আসে রুম 101-এ। এই ঘর প্রত্যেকের জন্য আলাদা। এখানে আছে তার সবচেয়ে বড় ভয়,
উইনস্টনের জন্য সেই ভয় এমন যা তার সমস্ত সাহস, সমস্ত আদর্শ, সমস্ত ভালোবাসাকে ভেঙে দেয়। সে চিৎকার করে ওঠে, নিজের বাঁচার জন্য সেই মানুষটিকে এগিয়ে দেয় যাকে সে একসময় নিজের অংশ মনে করত। এই মুহূর্তেই তার ভেতরের শেষ প্রতিরোধটুকু ভেঙে যায়। ভালোবাসা, আনুগত্য, সত্য সব হার মানে বেঁচে থাকার আতঙ্কের কাছে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। বাইরে থেকে সে আগের মতোই একজন মানুষ, হাঁটে, বসে, খায়, কিন্তু ভেতরে আর কিছু বাকি নেই। তার চিন্তা নিজের নয়, তার স্মৃতি আর নির্ভরযোগ্য নয়। সে মাঝে মাঝে পুরনো কথা মনে করতে চায়, কিন্তু সেগুলো ঝাপসা। জুলিয়ার সঙ্গে দেখা হলে দুজনেই বুঝতে পারে তাদের ভেতরের সংযোগ মারা গেছে। তারা দুজনেই নিজেদের বাঁচাতে একে অন্যকে ছেড়ে দিয়েছে। শেষ দৃশ্যে উইনস্টন একা বসে থাকে। সামনে টেলিস্ক্রিন, যুদ্ধের খবর চলছে, স্লোগান চলছে। তার চোখে জল আসে, দুঃখে নয়, মুক্তির মতো এক অনুভূতিতে। সে বুঝতে পারে সে আর লড়ছে না। তার ভেতরের দ্বন্দ্ব থেমে গেছে, কারণ সে এখন সত্যিই বিশ্বাস করে বিগ ব্রাদার তাকে রক্ষা করছে। এই শেষ মুহূর্তটাই সবচেয়ে ভয়ঙ্কর। মানুষকে হত্যা করা হয়নি, তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু তার ভেতরের মানুষটাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিদ্রোহের শেষ পরিণতি এখানে মৃত্যু নয়, বরং আত্মার পরিবর্তন। গল্প এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা থেকে যায়, যদি বাস্তবতার নিয়ন্ত্রণ করা যায়, স্মৃতি বদলানো যায়, ভয় দিয়ে ভালোবাসা তৈরি করা যায়, তাহলে স্বাধীনতা আসলে কোথায়? এই গল্প শেষ, কিন্তু প্রশ্নটা এখনো বেঁচে আছে। কারণ যদি সত্য আপনার হাতে না থাকে, তবে আপনি কি বুঝতে পারবেন যে আপনি মিথ্যার মধ্যে বাঁচছেন? আর যদি ইতিহাস প্রতিদিন বদলে যায়, তবে আপনার নিজের স্মৃতি মূল্য কতটুকু থাকে? যদি ভয় ধীরে ধীরে ভালোবাসায় বদলে যায়, আপনি কি বুঝবেন সেই মুহূর্তে আপনি আর নিজের মতো নেই? সবচেয়ে ভয়ঙ্কর কারাগার দেওয়াল দিয়ে তৈরি হয় না, সেটা তৈরি হয় মানুষের মাথার ভেতর। আর একবার যদি মানুষ নিজেই বিশ্বাস করতে শুরু করে যে শৃঙ্খলাটাই স্বাধীনতা, তাহলে তাকে মুক্ত করার মতো কেউ আর থাকে না। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটা প্রতিটা সময়ের, প্রতিটা সমাজের, যেখানে ক্ষমতা সত্যের ওপর বসতে চায়। কারণ যেদিন আপনি দুয়ে দুয়ে চার বলতে ভয় পাবেন, সেদিন পৃথিবীটা বদলেই গেছে, আর হয়তো আপনি বুঝতেই পারেননি। আজ পর্যন্ত অডিফিলে 1984 এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কন্টিনিউ শুনতে থাকুন অডিফিল।